প্রিয় ভাইয়া অপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কৌটাজাতকরণ বা ক্যানিং প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং সেখানে আমরা কিছু নতুন নতুন টার্ম শিখেছিলাম, যেমন ব্লাঞ্চিং অর্থাৎ আমরা ভাপানো এই ধরনের কিছু টার্ম শিখেছিলাম। এরপরে লেভেলিং বা সিলিং এই ধরনের কিছু টার্ম শিখেছি। তো আমরা ওই টার্মগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এছাড়াও আমরা যে 12 বা 14 ধাপে পদ্ধতিটা শিখে এসেছিলাম যে কিভাবে কোনো একটা বস্তুকে কৌটাজাতকৃত করা হয়। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস দেখব যেগুলো ডেফিনেশনে বা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। তো সেগুলো হচ্ছে সাসপেনশন, কোয়াগুলেশন বা পরবর্তীতে আছে ইমালশন, কলয়েডাল, এ সকল অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই সাসপেনশন কি। সাসপেনশন হচ্ছে সেমি সলিড মিশ্রণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সে পুরোপুরি সলিড নয়, সেমি সলিড। এই সেমি সলিড সম্পর্কে আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই যে অসমসত্ব মিশ্রণে বিস্তৃত দশার পদার্থটি বিস্তার মাধ্যমে বিস্তৃত অবস্থায় থাকে, তাকে সাসপেনশন বলা হচ্ছে। তাহলে আমাকে এখানে কয়েকটা টার্ম জানতে হবে। কি সেই টার্মগুলো? একটা হচ্ছে বিস্তৃত দশা, এরপরে বিস্তার মাধ্যম। তাহলে বিস্তৃত বিস্তার যে দশাটা, সেই বিস্তার দশা বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখি। যে বস্তুটি ছোট কণার আকারে বিস্তার মাধ্যমে ছড়িয়ে থাকে তাকে বলা হচ্ছে কি ডিসপার্স ফেজ বা বিস্তৃত দশা। আর বিস্তার মাধ্যমটা কি? যে বিস্তৃত দশার মধ্যে অপর দশাটি ছোট কণায় বিভক্ত হয়ে ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বা ডিসপার্সিভ মিডিয়াম বলা হয়ে থাকে। একটু পরে আমি উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা করব। তো এখানে আমি প্রথমে একটা কমন উদাহরণ রেখেছি, সেটা হচ্ছে অ্যান্টাসিড সিরাপ। আমরা কম বেশি সবাই অ্যান্টাসিড সিরাপ খেয়েছি। এছাড়া ছোটোবেলাও আমরা অ্যান্টাসিড সিরাপ টাইপের কিছু ওষুধ খেয়েছিলাম। এই অ্যান্টাসিড সিরাপে যে কাজটা বা যে ঘটনাটা আমরা দেখি সেটা হচ্ছে কি এখানে লিকুইড থাকে এবং এই লিকুইডটার ক্ষেত্রে আমরা যদি বলি ব্যাখ্যাটা, ধরো এটা যদি একটা অ্যান্টাসিড সিরাপের মাধ্যম হয় তাহলে এখানে পানি থাকে, যেটা হচ্ছে কি আমাদের একটা তরল মাধ্যম। এবং এখানে আমরা অ্যান্টাসিড সিরাপ যখন খাবার সময় ঝেঁকে খাই তখন কি মিশ্রণটা একটা সমসত্ব মিশ্রণের মতন দেখায়। কিন্তু পরবর্তীতে তুমি যখন দ্রবণটাকে রেখে দিবে তখন তুমি কি দেখতে পাবে যে নিচে ওই যে দানা দানা পাউডারের মতন পদার্থগুলো সেগুলো এখানে জমে আছে। তাহলে এটা হচ্ছে কি আমার তরল মাধ্যমটা আর এটা হচ্ছে কি আমার কঠিন অংশটা। তাহলে এই অ্যান্টাসিড সিরাপের মিশ্রণটাই হচ্ছে এক ধরনের সাসপেনশন। ওকে, এবার এই সাসপেনশনের ক্ষেত্রে ভাইয়া কিছু উদাহরণ দেখিয়েছি, সেটা একটু দেখিয়ে ফেলি। প্রথমে এটা মুছে দেই। এই হচ্ছে আমাদের সেই অ্যান্টাসিড সিরাপের মিশ্রণটা যেটার কথা ভাইয়া বলছিলাম। এবার এই সাসপেনশনের কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে একটা সেমি সলিড মিশ্রণ। হ্যাঁ, আমরা একটু আগে দেখতে পেলাম যে পুরোটাই সলিড না, আবার পুরোটাই লিকুইড নয়। তাহলে এই যে ফেজটা তাকে বলা হচ্ছে সেমি সলিড। এখানে কণার আকার 10⁶ মিটার এর চেয়ে বেশি হয়। সাসপেনশনের ক্ষেত্রে আমরা আরেকটা রেঞ্জ একটু পরে শিখব। সাসপেনশন অবস্থায় বিস্তৃত দশার কণাসমূহ অন্য একটি বিস্তার মাধ্যমে বিস্তৃত থাকে। তাহলে বিস্তৃত দশার কণাসমূহ অন্য একটি বিস্তার মাধ্যমে বিস্তৃত থাকে। এই ঘটনাটা কীরকম? ওই যে দানা দানা কণাগুলো আমরা দেখেছি সেগুলো কি কঠিন, সেই অবস্থাটাকে আমরা বলছি কি বিস্তৃত দশার কণাগুলো। আর অন্য একটা বিস্তার মাধ্যমে, তার মানে যে লিকুইডটার মধ্যে আছে সেই বিস্তার মাধ্যমটার আমরা কথা বলছি, সেখানে ওই দানাদার পদার্থগুলো বিস্তৃত অবস্থায় থাকে। দীর্ঘক্ষণ রেখে দিলে পাত্রের তলায় বিস্তৃত দশার কণা জমা হয়। বিস্তৃত দশা কে? তাহলে দানাদার পদার্থগুলো, মানে পাউডারটা। মাইক্রোস্কোপের সাহায্যে বিস্তৃত দশার কণাগুলোকে দেখা যায়। এবার এই হচ্ছে সেই উদাহরণটা যেখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে দ্রবণ। এখানে একটা সাসপেনশনের এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এখানে কণাগুলো আছে যেগুলো হচ্ছে বিস্তৃত দশা, আর লিকুইডটা হচ্ছে কি বিস্তৃত মাধ্যম। যখন আমি এটাকে স্থির অবস্থায় রেখে দিচ্ছি, এই মিডিয়াটা ডিসপারসিভ মিডিয়া, মানে হচ্ছে বিস্তৃত মাধ্যম। এখানে যে বিস্তৃত দশা যেগুলো বিস্তৃত অবস্থায় ছিল সেগুলো কি অধক্ষিপ্ত হয়ে গেছে। তো এই উদাহরণটা বা এই ছবিটা দেখলে আমরা আমাদের সাসপেনশনের যে এক্সাম্পলটা সেটা ক্লিয়ারলি বুঝতে পারি। এরপরেই চলে আসছে কোয়াগুলেশন।
কোয়াগুলেশন আসার আগে তাহলে আমরা দুটো এক্সাম্পল দেখে নিই সাসপেনশনের। প্রথমটা হচ্ছে কি, আমি যদি বিস্তৃত দশাটা দেখিয়ে ফেলি, যেমন বিস্তার মাধ্যমের ক্ষেত্রে আমাদের যখন অ্যান্টাসিড সিরাপের কথা বলা হয়ে যায়, তাহলে আমি একটু ভেঙে দেখাই। একটা হচ্ছে কি বিস্তৃত দশা, আরেকটা কি বিস্তার মাধ্যম। তাহলে এই বিস্তৃত দশায় আমি যদি বলি কঠিন তরল, তাহলে এখানে আমরা অ্যান্টাসিড সিরাপের কথা বলতে পারি। আবার আরেকটা যদি দেখি, সেটা কি, সেটা হচ্ছে তরল গ্যাস। এটার ক্ষেত্রে আমরা বলি কি কুয়াশা। কারণ কুয়াশার মধ্যে কী ধরনের ঘটনা আমরা দেখতে পাই, যে বাতাসের মধ্যে আমরা ঘোলাটে কিছু একটা আবরণ দেখতে পাচ্ছি, মানে কিছু না কিছু আছে সেখানে, কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি না। এই কুয়াশাটা কি, তাহলে কুয়াশাটা হচ্ছে জলকণা বা শিশির বিন্দুর মতন দেখতে, যেটা কি বাতাস মাধ্যমে থাকছে। তাহলে এখানে আমরা বিস্তৃত দশার বিস্তার মাধ্যমটা বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের দুটো এক্সাম্পল সাসপেনশনের, একটা কি অ্যান্টাসিড সিরাপ, আর একটা হচ্ছে কি কুয়াশার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এবার আমরা পরবর্তী টপিকটাতে চলে যাব, যেটার নাম হচ্ছে সাসপেনশন। আমরা পড়ে আসলাম, যেটার নাম হচ্ছে পরবর্তীটা কোয়াগুলেশন। কোয়াগুলেশনের ডেফিনেশনটা প্রথমে দেখি। যে প্রক্রিয়ায় দশার কণাগুলো পরস্পরের কাছাকাছি এসে বৃহৎ গুচ্ছ কণায় পরিণত হয় তাকে কোয়াগুলেশন বলে। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, কোনো একটা মিশ্রণে যখন সহ অবস্থানকৃত অবস্থায় থাকে উপাদানগুলো, তখন তারা কি মিশ্রণের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখন কোনো একটা কলয়েড মিশ্রণে কি হয়, সমধর্মী যে চার্জ থাকায় সেগুলো বিস্তৃত দশার কণাগুলো কাছাকাছি আসে না, একজন আরেকজনকে বিকর্ষণ করে। তখন আমাদেরকে কি করা লাগে, আমাদেরকে বাহ্যিক প্রভাব সেখানে খাটানো লাগে, এবং সেই বাহ্যিক প্রভাবে কলয়েড দশার যে সমধর্মী কণাগুলো সেগুলো ঘুরতে ঘুরতে পরস্পরের কাছাকাছি এসে বৃহৎ গুচ্ছে পরিণত হয়ে যায়, এবং এই প্রক্রিয়াটাকেই বলছি আমরা কি কোয়াগুলেশন। তাহলে যে প্রক্রিয়ায় দশার কণাগুলো পরস্পরের কাছাকাছি এসে বৃহৎ গুচ্ছ কণায় পরিণত হচ্ছে তাকেই বলা হচ্ছে কোয়াগুলেশন। তাহলে উদাহরণ হিসেবে এখানে দেখা হচ্ছে যে লেবুর রস যোগে দুধের বিস্তৃত কণার দশার কণাগুলোর পৃথকীকরণ, যে পদার্থটির কারণে কোয়াগুলেশন ঘটে তাকে কোয়াগুলেন্ট বলে। তাহলে দুধে কি ঘটনা ঘটছে, আমরা যদি দুধে লেবুর রস দিয়ে দিই, সেখানে কি ঘটে, তার যে বিস্তৃত দশার কণাগুলো সেগুলো কি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ দুধটা ফেটে যায় আমরা দেখি। তো এটাই হচ্ছে আমাদের কোয়াগুলেশনের এক্সাম্পল। এবার এখানে আসলে কি ঘটনা ঘটে, এটা যদি একটু বিস্তারিতভাবে ভাইয়া ব্যাখ্যা করতে চাই, তাহলে একটু শুনতে হবে সবাইকে। সেটা হচ্ছে কি, এখন আমরা দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে আমাদের কণার আকারটা কি 10⁻⁻⁴ থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে থাকে, যেটাকে আমরা কলয়েড মিশ্রণ বলি, যেমন দুধ। এরকম একটা মিশ্রণে বিস্তৃত মাধ্যমে বিস্তার দশার কণাগুলো ঘুরে বেড়াচ্ছে। এবার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিস্তার দশার যে কণাগুলো সমধর্মী বিধায় বিকর্ষণজনিত কারণে, একটু আগে বলছিলাম পরস্পরের কাছাকাছি আসে না, কারণ একজন আরেকজনকে বিকর্ষণ করে। এখন এরূপ কলয়েড একটা দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে কি ঘটনা ঘটবে, এই বিস্তার দশার কণাগুলো বিস্তার মাধ্যমে জমাটবদ্ধ হবে। তাহলে দুধের কথাই যদি চিন্তা করি, এই দুধের যে কঠিন অংশটা আছে, যদি আমরা দানাদার দুধের কথাই বলি, লাইক দুধ পাউডারের কথা বলি, সেটা পানিতে যখন মেশাই আমরা, এভাবে বুঝতে সুবিধা আর কি, আমাদের খাঁটি দুধ হচ্ছে। তো এখানে বিস্তার দশা কণাগুলো কোনগুলো, দানাদার পদার্থগুলো, অর্থাৎ দুধ পাউডারগুলো। আর ওখানে যে পানিটা অ্যাড করছি সেটাও তো দুধই হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে কি আমার বিস্তার মাধ্যম। একটু আগে আমি সাসপেনশনে বুঝে আসছিলাম যে বিস্তার দশা কোনটা আর বিস্তার মাধ্যম কোনটা। ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিস্তার দশার কণাগুলো বিস্তার মাধ্যমে জমাটবদ্ধ হয়। এই টার্মটাকে আমরা বলছি কোয়াগুলেশন। এখন শুধুমাত্র যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলেই কোয়াগুলেশন ঘটবে এমন না, কোয়াগুলেশন আরও বা এই জমাটবদ্ধকরণ প্রক্রিয়াটা আরও অনেকভাবেই ঘটতে পারে। যেমন আমি কয়েকটা টার্মের নাম বলি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংযোগ করলে হয়, আবার কলয়েড দ্রবণের স্ফুটনের মাধ্যমে হতে পারে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হতে পারে, আবার আরেকটা আছে সেটা কি দ্রবণে বিদ্যমান যে কণাটা তার বিপরীত চার্জ যোগ করেও করা যায়, অথবা অন্য কলয়েড যোগ করেও এটা আমরা করতে পারি। তাহলে আমি যদি একদম আমাদের যে প্রাথমিক লেভেলে যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন সংযোগ করা হয় সেটা যদি একটু ব্যাখ্যা করি, তো একটু আগে বলছিলাম যে আমাদের কলয়েড দশার কণাগুলোর চার্জ পরস্পরের একই, এজন্য বিকর্ষণ করে পরস্পর জমাটবদ্ধ হতে পারে না।
তখন আমরা কি করি, তড়িৎ বিশ্লেষ্য সেখানে যোগ করি। এখন তড়িৎ বিশ্লেষ্যটা যোগ করলে কলয়েড দশার কণার যে চার্জটা সেটা প্রশমিত হয়ে যায় এবং কণাগুলো জমাটবদ্ধ হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নির্দিষ্ট আয়ন কি করে, কলয়েড সিস্টেমের কঠিন কণার উপরে অধিশোষিত হয়ে সমধর্মী চার্জের একটা স্তর গঠন করে। আর অতিরিক্ত তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে কলয়েড কণার পৃষ্ঠতলে এই যে সৃষ্ট চার্জ তড়িৎ বিশ্লেষের বিপরীত প্রান্ত দ্বারা প্রশমিত হয়ে যায়। এতে কলয়েড সিস্টেমের যে কণাগুলো একত্রিত হয়ে বিচ্ছুরিত মাধ্যম থেকে আলাদা হয়ে তলানি পড়ে অথবা ভেসে ওঠে। এখন তড়িৎ বিশ্লেষের চার্জ যদি আমি বৃদ্ধি করি মানে বাড়িয়ে ফেলি, সেক্ষেত্রে কোয়াগুলেশন প্রক্রিয়াটা কি হবে, ত্বরান্বিত হবে মানে বাড়বে। তো এই ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সংযোগে যেই আমাদের কোয়াগুলেশনটা সেটা। এছাড়াও আমি একটু আগে আরও কিছু নাম বলছিলাম যে আমরা অন্য কলয়েড যোগ করেও করতে পারি এটা, অথবা দ্রবণে বিদ্যমান কণার বিপরীত চার্জ যোগ করে করতে পারি। তো এইভাবে করা যায়। যেমন আর্সেনিক সালফাইড এর কলয়েডাল সিস্টেমে আমরা যদি বেরিয়াম ক্লোরাইড দ্রবণটা যোগ করি, তাহলে এখানে বেরিয়াম 2+ যে আয়নটা, এই আয়নটা দ্বারা কলয়েডাল সিস্টেমের ঋণাত্মক অংশটা প্রশমিত হয়ে যায় এবং এতে করে বিস্তৃত দশার কণাগুলো একত্রিত হয়ে কোয়াগুলেশনটা ঘটায়। আর স্বাভাবিকভাবে আমি যদি এই চিত্রটা দিয়ে ব্যাখ্যা করি, আমি এতক্ষণ ব্যাখ্যাগুলো বললাম, এবার একটা চিত্রের মাধ্যমে আমরা যদি দেখি, চিত্রটা কি খুবই সিম্পল। এখানে দূষক বা পদার্থগুলো যেগুলো রয়েছে, এখানে আমি কোয়াগুলেন্ট যোগ করলাম। ঠিক আছে, কোয়াগুলেন্ট কি, যে পদার্থটার কারণে কোয়াগুলেশন ঘটছে। এই কোয়াগুলেন্টটা কি করে, দূষককে আটকে অধক্ষেপ সৃষ্টি করে। কীরকম ঘটনাটা, এখানে দূষক যে পদার্থগুলো ছিল কোয়াগুলেন্টটা যোগ করার পরে তারা কি করছে, এই দূষক পদার্থ বা কণা বা দানাগুলোকে একত্রিত করছে, পরস্পরকে টানছে। তখন তারা কি বৃহত্তর কোনো একটা গুচ্ছে পরিণত হচ্ছে, যেটা কি ভারী হওয়ার কারণে, অভিকর্ষের কারণে নিচের দিকে পড়ে বা নিচে তলানিতে জমে। তো এই ছিল আমাদের কোয়াগুলেশনের যেই বেসিক এক্সাম্পলটা এবং কি ব্যাখ্যাটা সেটা। তো আমরা চাইলে এই কোয়াগুলেশন এবং সাসপেনশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের সিলেবাসের খাতিরে এখানে সময় কম এই দুটো টপিকে, তো এই জন্য একটু সংক্ষেপে শেষ করতে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ভিডিও ক্লাসে আমরা সাসপেনশন, কোয়াগুলেশন এবং তার সাথে কলয়েডাল ইমানশন এ সকল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমরা দুধের শতকরা সংযুক্তি নিয়েও আলোচনা করতে পারি। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।